Hello everyone, welcome to Prep with me. আজকে পিএসসি অভিযানের পরে তোমরা বুঝেই গেছো যে আমাদেরকে প্রিপারেশনটাকে আরও কতটা তাড়াতাড়ি করতে হবে এবং কোন পর্যায়ের প্রিপারেশন করতে হবে যাতে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। তো চ্যানেলটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেকনিক্যাল ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে আমি সবসময় চেষ্টা করছি নন টেক ভিডিওগুলোকে যোগ করার। তো নন টেক ভিডিও এবং টেকনিক্যাল ভিডিওগুলোকে তোমরা প্লিজ ভিউ করো, দেখো, বারবার দেখলে পরে সেখান থেকে নোটস তৈরি হয়ে যাবে, সেগুলোকে রিভাইজ করতে থাকো। কখনো জাস্ট গো থ্রু করার দরকার নেই, জাস্ট ফোনে চালিয়ে দিয়ে জাস্ট কানে শুনতে থাকো। তো এগুলো এক একটা টেকনিক, এই টেকনিকে দেখবে তোমরা অনেক ইজিলি জিনিসগুলোকে অ্যাডাপ্ট করছো, কারণ বারবার একটাই জিনিস শুনতে থাকলে সেগুলো মনের ভিতর আমাদের কিন্তু বসে যায়। তো বারবার হয়তো নোটস পড়ে পড়ে হয়তো সবসময় সব জিনিসটাকে আমরা আয়ত্ত করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা অন্তঃস্থ করার জন্য কি করব, আমরা কানে লাগিয়ে হেডফোনে লাগিয়ে রেখে দেবো, বাস জাস্ট শুনতে থাকবো। কারণ আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি যে যতটা পরিমাণ সম্ভব ভেঙে বলার, ছোট করে বলার। তো আজকে আমরা পড়ব টেকনিক্যাল আর একটা ভিডিও। টেকনিক্যালের একটা ভিডিও আমরা অলরেডি দিয়েছি বিল্ডিং মেটেরিয়ালের উপরে। এটা আমাদের টেকনিক্যাল বিল্ডিং মেটেরিয়ালের উপর এটা সেকেন্ড ভিডিও। তো বিল্ডিং মেটেরিয়ালে প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্রিক, এবং আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কিন্তু সিমেন্ট। তো প্রথমে আমরা চলে আসি যে আমাদের কি প্রশ্ন আসতে পারে। এগুলো খুব কমন প্রশ্ন, কারণ আমরা যারা অলরেডি কোথাও একটা কাজ করছে, কোনো একটা ইঞ্জিনিয়ার হিসাবে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হোক, কোয়ালিটি ইঞ্জিনিয়ার হোক, বিলিং হোক, যাই হোক না কেন, এছাড়া যাদের প্রিপারেশান নেই, যাদের অলরেডি কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদেরও কিন্তু বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থেকে প্রশ্ন করবে, কারণ সাইটে প্র্যাকটিক্যাল যেয়ে তোমাকে এই কাজগুলোই করতে হবে। তো প্রথমে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, আমরা যে সিমেন্ট ইউজ করি, এই সিমেন্টের আমরা কী টেস্ট করি, কী টেস্ট করি, ফিল্ড টেস্ট কী থাকে সিমেন্টের। তো সিমেন্টের ফিল্ড টেস্ট যেটা প্রথম থাকে, যেটা আমরা বলবো, আমরা এটাকে দুটো ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল, আর একটা হচ্ছে কি কেমিক্যাল টেস্ট। তো ফিল্ড টেস্ট কিসের আন্ডারে আসবে? ফিজিক্যাল টেস্টের আন্ডারে আসবে, ফিল্ডের যে সমস্ত টেস্টগুলো করা হচ্ছে। তো ফিল্ড টেস্ট আমি কী করছি সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি। তো একটা সাইটে আমার সিমেন্ট এসছে, আমি একদম আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। সাইটে সিমেন্ট এসছে, প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে সিমেন্টের যে চালানটা রয়েছে, সেই চালানটা অনুযায়ী আমি ব্যাচ নাম্বার দেখব। সিমেন্টের চালানের এবং ব্যাচ নাম্বারের এগেনস্টে আমি যেটা দেখব সেটা কি, এমটিসি, ম্যানুফ্যাকচার টেস্টিং রিপোর্ট বা সার্টিফিকেট। তাহলে এই দুটো জিনিস হচ্ছে একদম, এগুলো কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা বুঝতে পারবে, এটাই কিন্তু প্রথম করতে হয়। চালান নিতে হবে, চালানের সাথে ব্যাচ রিপোর্ট মেলাতে হবে, ব্যাচ রিপোর্টের সাথে এমটিসি মেলাতে হবে, এমটিসির সাথে এবারে আমরা যাব যে সিমেন্টের ট্রাকটা রয়েছে, সেই ট্রাকে যে সিমেন্টের বস্তা নামিয়ে আমি দেখব যে তার ব্র্যান্ড সেম কিনা, উইক নাম্বার সেম কিনা, ব্যাচ নাম্বার সেম কিনা। তো এগুলো আমি চেক করে নেব। এগুলো আমি চেক করলাম, এগুলো হচ্ছে যে ঠিক আছে, ওকে, এই সিমেন্টটা যেটা আমি চেয়েছি সেটাই এসেছে। হ্যাঁ, তাহলে এবারে আমরা ব্যাচ নাম্বার, ব্র্যান্ড, উইক সমস্ত কিছু যখন আমরা মিলিয়ে নিলাম, তাহলে এখান থেকে প্রথম কোশ্চেনটা আসবে যে তুমি যে উইক নাম্বার মেলাচ্ছ, তাহলে এইখানে যে উইক নাম্বারটা মেলালে, ধরো আজকে চলছে হচ্ছে জুলাইয়ের 16 তারিখ। আচ্ছা, জুলাইয়ের তাহলে আজকে কত উইক চলছে সেটা তোমাকে আগে জানতে হবে। ধরে নিলাম যে যদি আমরা ক্যালেন্ডারের হিসাবে যাই, তাহলে জুলাইয়ের এটা চলছে থার্ড উইক চলছে। এবারে যে ওখানে লেখা রয়েছে, মানে জুলাই থার্ড উইক বলতে কি, জুলাই হচ্ছে কত নাম্বার মাস? জুলাই হচ্ছে 7 নাম্বার মাস। তাহলে আমরা মোটামুটি একটা আন্দাজ করে ধরে নিচ্ছি 7 4 28 প্লাস 3 মানে 31st উইক চলছে, ধরে নিচ্ছি। এটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি 31st উইক চলছে, এটা +- 1 হতে পারে।
এবারে আমার কাছে যেটা এসেছে, যে উইক দিয়ে এরপরে এসেছে, সেই উইক নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে 28 ব্যাগে, সিমেন্টের ব্যাগে লেখা আছে। তাহলে সিমেন্টের ব্যাগে যদি 28 লেখা থাকে, তার মানে হচ্ছে 3 সপ্তাহের ভিতরে এই মেটেরিয়ালটা কি হয়েছে, আমাদের কাছে ফিল্ডে এসেছে। তাহলে যখনই 3 সপ্তাহের মধ্যে আমার কাছে এসেছে, তার মানে 1 মাস পেরোচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, ইজিলি এইখান থেকে আমরা বলতে পারি যে ঠিক আছে, ওকে, অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার আমি এটাকে সাইন করতে রাজি আছি যে সিমেন্টটাকে নেওয়া যেতে পারে, যেহেতু উইক নাম্বারটা, এই উইক মানে আমার যে যত উইকের ভিতরে আমাকে ইউজ করতে হবে তার ভিতরে রয়েছে। এবারে সেটা কত উইকসের ভিতরে সেটা ইউজ করতে হবে। জেনারেলি বলে যে 3 মাস পর থেকে, 3 মাস স্টোরেজের পর থেকে সিমেন্টের স্ট্রেংথ কমতে শুরু করে। তার বলে কি রিজেক্ট? না, সেটা একবারেই নয়। তো আপাতত আমরা এই 3 মাস ব্যাপারটা জানি, যে 3 মাসের পরে সিমেন্টের স্ট্রেংথ কমতে শুরু করে। এরপর ওটা পরে আসবো আমরা, ওটার এক্সপ্লেনেশনে পরে আসবো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিক আছে, আমরা ব্যাচ নাম্বার দেখে নিলাম, নামাতে বললাম, সব কিছু ঠিক আছে। এবারে আমরা যেটা করব, কি করব, এবারে আমরা প্রথমে হচ্ছে একটা সিমেন্টের বস্তা নেব, র্যান্ডামলি সিলেক্ট করব একটা সিমেন্টের বস্তা নিয়ে, সেটাকে বলবো সিমেন্টের বস্তাটা কেটে দাও। কেটে দিয়ে পরে সেখান থেকে সিমেন্ট বের করে প্রথমে দেখো যে সিমেন্টটা বেরোচ্ছে তার যে কালারটা সেটা ইউনিফর্ম গ্রে কিনা, প্রথম টেস্ট। 2 নাম্বার টেস্ট, এটাতে আঙুলে দিয়ে রাব করো, রাব করলে পরে তুমি স্মুথনেস পাবে, কোনো রকম কোনো গুঁড়ো টাইপের বা কোনো রকম কোনো হাতে লাগছে এরকম টাইপের কোনো কিছু পাবে না। এই টেস্টটাকে অনেক সময় অ্যাডাল্ট্রেশন টেস্ট বলা হয়ে থাকে, এবারে হচ্ছে নেক্সট হচ্ছে এই সিমেন্টটাকে হাত দিয়ে দেখে নাও যে এটা ফ্রি ফ্রম লাম্পস কিনা, কোনো রকম কোনো লাম্পস রয়েছে কিনা। এছাড়া একটা বালতি নিয়ে তাতে সিমেন্টটাকে ছুঁড়ে মারলে পরে সিমেন্টের যে পার্টিকেলগুলো রয়েছে জলের ভিতরে, সেই পার্টিকেলগুলো কিছুক্ষণ ফ্লোট করে, কিছুক্ষণ ভেসে তারপরে কী হবে, সিঙ্ক হয়ে যাবে, তাহলে সিমেন্টটা ভালো। এছাড়া হচ্ছে সিমেন্টের বস্তার ভিতরে তুমি কি করো, তোমার হাত ঢুকিয়ে দাও, দেখবে তোমার হাতে একটা কুল ফিলিং আসছে কিনা, তাহলেই তুমি বুঝবে যে সিমেন্টটা ওকে ফর নাও। এখন সিমেন্টটাকে আমরা নিতে পারি। হচ্ছে যে এই সমস্ত টেস্টগুলো আমরা করে নিলাম। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে সিমেন্টটাকে এবারে আমরা যে ব্যাগ থেকে সিমেন্টটা নিয়েছি সেই ব্যাগটাকে রেখে দিয়ে আমরা একটা অন্য ব্যাগে চলে যাব। অন্য যে ব্যাগটাতে আমরা যাব সেই ব্যাগটাতে যে আমরা যেটা করব, প্রথমে আমরা বের করব ব্যাগটাতে এই সিমেন্টটাকে আলাদা করে নিয়ে পরে আমরা তার নর্মাল কনসিস্টেন্সি টেস্ট করব। প্রথম টেস্ট হবে এটাই, প্রথম যে টেস্টটা আমরা করব এখানে সেটা হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি টেস্ট। তাহলে নর্মাল কনসিস্টেন্সি টেস্ট আমরা কেন করব, প্রথম কোশ্চেন হচ্ছে এটা, বা নর্মাল কনসিস্টেন্সি টেস্ট করলে আমাদের কি সুবিধা হবে। তো নর্মাল কনসিস্টেন্সি টেস্ট করলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, নর্মাল কনসিস্টেন্সি টেস্ট করলে আমরা পাবো কনসিস্টেন্সি অফ সিমেন্ট, যে ওই যে সিমেন্টটা ওখানে রয়েছে সেই সিমেন্টটাকে বা সিমেন্ট পেস্টটাকে যদি যে পার্সেন্টেজ অফ ওয়াটার দিয়ে পরে, যেহেতু নিচ্ছি P% অফ ওয়াটার, তার কনসিস্টেন্সি, অপটিমাম কনসিস্টেন্সিটা পাবো, যে পার্সেন্টেজ অফ ওয়াটারে আমরা অপটিমাম কনসিস্টেন্সি পাবো, সেটাকে বের করানোর যে টেস্টটা সেটা হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি টেস্ট। এটা করা হয়ে থাকে ভাইকাট অ্যাপারেটাসে। তাহলে আমি কি করবো, একটা ভাইকাট অ্যাপারেটাস নেব। ভাইকাট অ্যাপারেটাসের যে মোল্ডটা থাকে জেনারেলি এরকম দেখতে হয়, আর এতে হচ্ছে 80 mm হচ্ছে উপরটা থাকে, 40 mm এর হাইট হয়ে থাকে। এবারে হচ্ছে এখানে একটা প্লাঞ্জার থাকে, সেই প্লাঞ্জারটা কি হয়, সেই প্লাঞ্জারটা এখানে ইউজ করা হয়ে থাকে। এই প্লাঞ্জারটার হাইট কত হয়ে থাকে প্রশ্ন করতে পারে, তো সেটা হবে 50 mm। এই প্লাঞ্জারটাকে ড্রপ করানো হয়। এই প্লাঞ্জারটা ড্রপ করানোর পরে এই যেখানে যে সিমেন্ট পেস্টটা আমি অলরেডি বানিয়ে রেখেছি সেটা যখন নিচ থেকে এই প্লাঞ্জারটা
5 থেকে 7 mm অবধি পেনিট্রেট, মানে নিচ থেকে 5 থেকে 7 mm অবধি পেনিট্রেট করবে, সেই যে ওয়াটার কোয়ান্টিটিতে সেটা করবে সেটাই হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি বা পি। এখানে আমি পি বলছি। তো এবারে বলতে পারি শুরুটা তোমরা কত থেকে করবে? 23 বা 24% ওয়াটার নিয়ে, 24% ওয়াটার নিয়ে আমরা নর্মাল কনসিস্টেন্সি বার করানো শুরু করব। তারপরে বাড়াতে থাকবো, বাড়তেই পারে, বাড়তে থাকবো আমরা। তো পি ইজ দ্য কনসিস্টেন্সি অফ দ্য সিমেন্ট পেস্ট দ্যাট পারমিটস দ্য ভাইকাট অ্যাপারেটাস অফ dia 10 mm, dia 10 mm and height 50 mm to penetrate into the mold up to 33 to 35 mm from the top। তাহলে নর্মাল কনসিস্টেন্সি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রথমে আমি এই টেস্টটি করলাম নর্মাল কনসিস্টেন্সির আমি পি পেয়ে গেলাম। এবারে চলে গেলাম আমরা কিসে? ইনিশিয়াল ফাইনাল সেটিং টেস্টে। সেম অ্যাপারেটাসেই কাজ হবে, ভাইকাট অ্যাপারেটাসেই যখন কাজ হচ্ছে সেখানে আমার কী হবে? শুধু নিডলগুলো চেঞ্জ হয়ে যাবে। নিডলগুলো কীভাবে চেঞ্জ হবে আমি আগে বলে নিই যে আমি যে আইএসটি এফএসটি করবো, আইএসটি অ্যান্ড এফএসটি করবো, সেই আইএসটি এফএসটিতে আমাদের কতটা জল লাগবে সেটা হচ্ছে 0.85 পি। তাহলে 0.85 পি হচ্ছে আমাদের এখানে জল লাগবে। তাহলে কী করবো? আমি এখানে 500 গ্রাম জল নিয়ে তাতে সেটাকে গজ করব। ওকে, আচ্ছা, তো আমরা 500 গ্রাম নিয়ে সেটাকে যখন গজ করে নিলাম, এবারে আমরা ইউজ করব, যখন আমরা ইনিশিয়াল সেটিং টাইম ইউজ করব, ইনিশিয়াল সেটিং টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করব কি না, একটা স্কোয়ার নিডল ইউজ করব। 1 স্কোয়ার mm এর একটা স্কোয়ার নিডল আমরা এখানে ইউজ করব। এটাকে সি টাইপ বলা হয়ে থাকে, সি টাইপ নিডল ইউজ করব। আর এফ টাইপ নিডল আমরা ইউজ করব কখন? সেটা হচ্ছে যখন আমরা এফএসটি বের করব। তো এগুলো খুব জেনারেল ব্যাপার, এবং ওই একই পেনিট্রেশন যেটা থাকবে সেটা টপ থেকে 33 থেকে 35 mm অবধি হবে ইনিশিয়াল সেটিং টাইমের ক্ষেত্রে। এফএসটির ক্ষেত্রে আমাদের যে অ্যানুলার সার্কুলার যে নিডলটা থাকবে সেটার শুধুমাত্র যে ভিতরে ইমপ্রেশনটা থাকবে সেটা শুধুমাত্র ইমপ্রেশনটা হবে। অ্যানুলার কলার যেটা থাকবে সেটা কিন্তু কোনো রকম কোনো ইমপ্রেশন দেবে না, তখন সেক্ষেত্রে আমরা এটাকে এফএসটি বলতে পারি। ওকে, আর তোমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা তাহলে ইনিশিয়াল সেটিং টাইম বলতে কী বোঝাচ্ছে বা ফাইনাল সেটিং টাইম বলতে কী বোঝাচ্ছে? তখন তোমাকে বলতে হবে যে আমরা সিমেন্টটা তৈরি করেছি সেটার একটা তো কনসিস্টেন্সি রয়েছে, তার একটা প্লাস্টিসিটি রয়েছে, যে একটা সময়ের পরে সে তার প্লাস্টিসিটি লুজ করা শুরু করছে, সেটাই হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। আর যখন পুরোপুরি প্লাস্টিসিটি সে লুজ করে ফেলছে সেটাই হচ্ছে তার ফাইনাল সেটিং টাইম। তো এগুলো এভাবেই তোমাকে কাউন্টার করতে হবে। এবার এখান থেকে ক্রস কোশ্চেনে যাবে। অনেকেই আছে আমাকে ভিডিওতে বলেছে ক্রস কোশ্চেন করুন স্যার। তো এখানে এইগুলো তো খুব সহজ জায়গা, এগুলো বলে দেওয়ার পরে তোমাকে ক্রস কোশ্চেন করবে। আচ্ছা তাহলে আমাকে বলো যে ওপিসির ইনিশিয়াল সেটিং টাইম কি? তখন তুমি বললে যে স্যার ঠিক আছে, এটা স্যার হচ্ছে 30 মিনিট, আমি যেটা জানি সেটা 30 মিনিট। তাহলে তখন তোমার বলে তাহলে বলো পিপিসির ক্ষেত্রে কি ইনিশিয়াল সেটিং টাইম কি? তখনও তুমি হয়তো বললে হ্যাঁ এটা 30 মিনিট। তারপর তোমাকে বললো তাহলে বলো আরএইচসি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের আইএসটি কত? বা তোমাকে প্রশ্ন করলো যে যদি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কত বলো, র্যাপিড হার্ডেনিং এর ক্ষেত্রে কত? আর এটা হচ্ছে সালফার রেজিস্টিং যে সিমেন্ট রয়েছে তার ক্ষেত্রে আইএসটি কত? বা বলো কুইক সেটিং যে সিমেন্ট রয়েছে, কুইক সেটিং সিমেন্টের ক্ষেত্রে আইএসটি কত অ্যান্ড এফএসটি কত? তো ক্রস কোশ্চেন এখান থেকে আসে। এবারে প্রশ্ন করতে পারে কীরকমভাবে, এখানে আমি আবার কিছু প্রশ্ন তোমাদেরকে বলি তাহলে বেটার হবে। সেটা হচ্ছে যে আচ্ছা যদি কুইক সেটিং সিমেন্ট আমরা যে ইউজ করছি, কুইক সেটিং সিমেন্টে কোন এলিমেন্টটা বেশি রয়েছে যার জন্য এখানে ফ্ল্যাশ সেট বা কুইক সেট হচ্ছে? আদৌ কি কুইক সেটিংয়ে ফ্ল্যাশ সেট হচ্ছে, না এখানে ফলস সেট হচ্ছে, নাকি টোটালি সেটিং হচ্ছে? আচ্ছা ফলস সেট বলতে কী বোঝো? আচ্ছা ফ্ল্যাশ সেট বলতে কী বোঝো? ফলস সেটের প্রপার্টি যে বক্স কম্পাউন্ডের জন্য হয়, ফ্ল্যাশ সেটের প্রপার্টিও কি সেই বক্স কম্পাউন্ডের জন্য হয়? দেখো ক্রস কোশ্চেন করতে থাকলে অনেক দূর এভাবে চলে যাওয়া যায়। এবারে তোমাকে বলতে পারে আচ্ছা এই যে আমরা যে হিট অফ হাইড্রেশন যেটা বলছি, তো বক্স কম্পাউন্ডের ক্ষেত্রে বক্স কম্পাউন্ডে
কোন কম্পাউন্ডের হিট অফ হাইড্রেশনটা সব থেকে বেশি, C3S নাকি C3A নাকি C4AF নাকি হচ্ছে আমাদের C2S, বা কার হিট অফ হাইড্রেশন সব থেকে কম। আচ্ছা, কোনটা সব থেকে বেশি স্ট্রেংথ দেয় সিমেন্টকে? লং টার্ম স্ট্রেংথ গেনের জন্য কে দায়ী, শর্ট টার্ম স্ট্রেংথ গেনের জন্য কে দায়ী, ফ্ল্যাশ সেটের জন্য কে দায়ী, কোন কম্পাউন্ডটা কত পার্সেন্ট থাকে? বা যদি প্রশ্ন করে আচ্ছা C4AF আমাদের থাকে হচ্ছে, ধরে নিচ্ছি আমরা 5 থেকে 10% হচ্ছে C4AF থাকে টোটাল কম্পাউন্ডের। তো C4AFটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা করে দিই ধরো 20 থেকে 30%, তাহলে আমরা সিমেন্টটাতে কী প্রবলেম পাবো? বা C3A ধরো হচ্ছে যেটা আমার রয়েছে সেই পার্সেন্টেজটাকে আমি C3A পার্সেন্টেজটাকে আমি কমিয়ে দিলাম এবং 2 থেকে 8%-এর ভিতর নিয়ে এলাম, তাহলে আমার সিমেন্টে কি চেঞ্জেস আসবে, বা সেই টাইপ অফ সিমেন্টটাকে আমরা কি বলবো? কোনো একটা সিমেন্ট রয়েছে যেখানে আমরা C3Sকে বাড়িয়ে দিলাম, আরও বাড়িয়ে দিলাম, 40 থেকে 60% করে দিলাম, তাহলে সেই সিমেন্টটার ভিতর কী চেঞ্জেস আসবে? তো এই প্রশ্নগুলো ক্রস কোশ্চেনে আসে। বা আবার ঘুরে প্রশ্ন করতে পারে যে আমি একটা সিমেন্ট এসছে সাইটে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে তো বলতেই পারে যে একটা সিমেন্ট এসছে সাইটে, সেটা দিয়ে যখন কংক্রিট তৈরি হচ্ছে, যে কংক্রিট হচ্ছে সেই কংক্রিটটা দেখা যাচ্ছে যে যখন পাম্পে করে কংক্রিট হচ্ছে, যারা তোমরা অলরেডি কাজ করছো তারা জানো, ধরো পাম্পে যখন কংক্রিট হচ্ছে, পাম্পে করে কংক্রিট যাচ্ছে, তো কি হচ্ছে, পাম্পে কংক্রিটটা পড়ার পরে যখন সেখান থেকে ফ্লো করছে, সেখানে পাম্পের ভিতরে চোকড হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিমেন্টটা এসছে, সেই সিমেন্টটাতে কী প্রপার্টি রয়েছে? যে আমি ধরে নিচ্ছি পাম্পে কংক্রিট চোক অনেক কারণে হতে পারে, আমি ধরে নিচ্ছি যে সিমেন্টের জন্যই, সিমেন্টের দোষে পাম্পের কংক্রিটটা চোক হয়েছে, তাহলে সিমেন্টের কোন প্রপার্টির জন্য পাম্পটা আমার চোক হলো? বা যেখানে কংক্রিটটা পড়ছে, যে স্থানে কংক্রিটটা পড়ছে, সেখান থেকে কংক্রিটটা আর ফ্লো করছে না, কারণ কি? এটা কিন্তু সিমেন্ট রিলেটেড নয় অবশ্য, বাট ক্রস কোশ্চেন এভাবেই আসে। এবারে হচ্ছে যখনই যে কংক্রিটটা আমি ফেলেছি, সেই কংক্রিটটা যখন আমি মাড বল ফর্মেশন করার চেষ্টা করছি, তাতে মাড বল ফর্মেশন কংক্রিটটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এটার মিনিং কি? বা কোনো একটা কংক্রিট যেখানে রয়েছে সেখান থেকে জল ব্লিডিং টাইপের হয়ে বেরিয়ে যাচ্ছে, সেটার কারণ কি? তো কারণ মানে এইভাবে ক্রস কোশ্চেন করতে থাকলে পরে অনেক দূর অবধি যাওয়া যাবে, তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়াল পয়েন্টকে ধরে পরে আমরা শেষ করতে পারবো না। আমি ওই জন্যই স্লাইডের বন্দোবস্ত করি না, নইলে এই সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে একটা স্লাইডে খুব সহজেই করা যায়, বাট তাহলে আমি আর ক্রস কোশ্চেনে যেতে পারবো না, তাহলে আমি ওই টু দি পয়েন্ট পড়াবো, আর তখন সবাই শুধু বলবে আমাকে পিডিএফ দাও, পিডিএফটা দিয়ে পিডিএফটা রেখে দেবে। আমি চাই কোনো কিছু তোমাকে যদি জানতে হয়, তুমি আমার ভিডিও প্রত্যেকটা লাইন শোনো, তার ভেতরেই অ্যান্সার রয়েছে। কোনো কিছু যদি অ্যান্সার তুমি না পাচ্ছ, তুমি কমেন্টে লেখো, আমি আবার নেক্সট ভিডিও বানিয়ে সেই অ্যান্সারগুলো করার চেষ্টা করব। বাট অনেকেই আছে যারা আগ্রহী, যারা কমেন্ট করে, জানতে চায়, আবার কিছুজন আছে যেখানে ভিউজ হয়তো 600-500 চলে যাচ্ছে, বাট কেউ একজনও ইন্টারেস্টেড নয় যে আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলোর অ্যান্সার কমেন্টে দিই। মেবি হয়তো সে জানে, বাকিদের জানাতে চায় না, যাই হোক, বা হয়তো জানে না। কম্পিটিটিভ নেচারটা থাকাটা খুব দরকারি, কম্পিটিটিভ নেচার না থাকলে পরে ক্রস কোশ্চেনের অ্যান্সার করাও খুব মুশকিল। যাই হোক, এবারে আমরা চলে যাই যে জায়গাটা আমরা পড়ছিলাম। এরপরে তাহলে আমরা কি করলাম, প্রথমে কনসিস্টেন্সি বের করলাম, সেখান থেকে নর্মাল কনসিস্টেন্সি থেকে আমরা আইএসটি এফএসটি বের করলাম, সাইটে এভাবেই কাজ হয় ল্যাবে। দেন আমরা সাউন্ডনেস টেস্ট করতে বসিয়ে দিলাম, যে সিমেন্টটি আমরা নিয়ে এসেছি সেই সিমেন্ট বস্তা থেকে আবার একটি সাউন্ডনেস টেস্টে বসাবো। সাউন্ডনেস টেস্টে কী থাকবে, লা সাতেলিয়ার অ্যাপারেটাস থাকবে, যার যে হাইট আমার লেগ লেন্থটা থাকবে সেটা হচ্ছে 165 mm, হাইট এবং যেটা আমাদের ডেপথ বলতে পারো বা ডায়া বলতে পারো, সেটা দুটোই হচ্ছে 30 mm। এবারে হচ্ছে 100 গ্রাম আমরা এতে সিমেন্ট নিয়ে তাতে 0.78 p ওয়াটার কন্টেন্ট অ্যাড করে আমরা এর কাজ করা শুরু করলাম। উপরে টপ অ্যান্ড বটমে দুটো গ্লাস প্লেট দিয়ে লাগিয়ে দিলাম এবং
প্রায় ওই রুম টেম্পারেচারের একটা ওয়াটারের ভিতরে সেটাকে 24 ঘন্টার জন্য ইমার্জ করে রেখে দিলাম। দেন তারপরে সেটাকে বের করে পরে তার একটা নোট করলাম যে আচ্ছা এই যে আমার যে উপরের এটাকে যদি আমরা প্ল্যান আঁকি তাহলে বুঝতে পারবে, এইখানে যে আমার এই দুটোর ক্ষেত্রে যে রিডিংটা পেলাম সেই রিডিংটা আমরা এটা রিডিং 1 R1 বলে আমরা এটা নোট করে রাখলাম। দেন সেটাকে ইমার্জ করা হলো কি একটা বয়লিং ওয়াটারের ভিতরে 3 ঘন্টা ধরে বয়েল করা হলো। দেন আবার এই যে এখানেরই যে ভ্যালুটা সেটা R2 হিসাবে নোট করা হলো। এই R2 মাইনাস R1 যেটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের সাউন্ডনেসটা মেজার করার অস্ত্র। তো এই যে এইখানে যে ডিফারেন্সটা সেটা কখনোই 10 mm এর বেশি, 1 মিনিট, সেটা 10 mm এর বেশি কখনোই হবে না। কিসের জন্য 10 mm এর বেশি হবে না কখনোই? এর বেশি হবে না কখনোই ওপিসির জন্য। আর এছাড়া আমরা অটোক্লেভে করতে পারি। আর সাউন্ডনেস যেটা আমরা করে থাকি হচ্ছে ইয়ের ক্ষেত্রে, সাউন্ডনেস যেটা আমরা করি লাস অ্যাটেলিয়ার অ্যাপারেটাসে, সেটা আমরা সবসময় করে থাকি কিসের জন্য? সেটা আমরা সবসময় করে থাকি হচ্ছে লাইমের জন্য, লাইমের যে সাউন্ডনেস রয়েছে সেটার জন্য। আর যদি আমরা লাইম প্লাস ম্যাগনেসিয়া করতে চাই, লাইম প্লাস ম্যাগনেসিয়া করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে লাইম প্লাস ম্যাগনেসিয়া যখন আমরা করব তো সেই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আমরা অটোক্লেভ ইউজ করব। সেক্ষেত্রে আমরা অটোক্লেভ ইউজ করব। এবং অটোক্লেভের ক্ষেত্রে কি হয়, অটোক্লেভের ক্ষেত্রে একটা ফরমেশন বানানো হয়, একটা মোল্ড বানানো হয়, যে মোল্ডেতে যেটা হচ্ছে 25 × 25 × 250, 25 × 25 × 250 mm এর, এবং সেটাকে অটোক্লেভের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে স্টিম প্রেসার দেওয়া হয় 3 ঘন্টার জন্য, যার ফলে পার্সেন্টেজ অফ এক্সপানশন, যার ফলে পার্সেন্টেজ অফ এক্সপানশন, পার্সেন্টেজ অফ যার ফলে পার্সেন্টেজ অফ এক্সপানশনটা কত হবে? পার্সেন্টেজ অফ এক্সপানশন 0.8%-এর বেশি হওয়া চলবে না ফর ওপিসি। ওপিসির জন্য 0.8%-এর বেশি হওয়া চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমরা কি টেস্ট করি, এরপরে আমরা যে ইয়েটা নিলাম, সিমেন্টটা নিলাম, বা আমরা অন্য একটা সিমেন্টের বস্তাও নিতে পারি। সেই সিমেন্টের বস্তাটা নিয়ে পরে আমরা সেটাকে তার কিউব মোল্ডে আমরা কি করলাম, মটার কিউব বানালাম। এই যে মটার কিউব বানাবো এতে আমরা কি রাখবো, 1:3-তে আমরা স্ট্যান্ডার্ড স্যান্ড দেব, এবং প্রায় 740 থেকে 750 গ্রামের একটা মটার বানিয়ে আমরা কি করব, তাতে মটারগুলো ফিল করে দেবো। এতে যেটা হয় 3 দিনে যে স্ট্রেংথটা থাকে সেটা জেনারেলি হয়ে থাকে 50% স্ট্রেংথ অফ 28 ডেজ, এবং 7 ডেজে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 2/3 বা 66 বা 67% বলা যেতে পারে অফ 28 ডেজ। এবং 28 ডেজে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে প্রায় 99% অফ ফাইনাল স্ট্রেংথ এটা কি হয়, অ্যাচিভ করে যায়। যে মেশিনে কাজটা হয়ে থাকে বা যে টেস্টটা হয় এটার নাম হচ্ছে CTM, কম্প্রেসিভ টেস্টিং মেশিন বা কম্প্রেশন টেস্টিং মেশিন। এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 70.6 mm, 70.6 mm হচ্ছে এর এক একটা সাইড থাকে, বা 70.6 mm এর কিউব বলতে পারো তোমরা, যেটাই যখন স্কোয়ার মিটারে যায় তখন 50 স্কোয়ার মিটার আমরা জেনারেলি বলে থাকি। এই 50 স্কোয়ার mm এর কিউব হয়ে থাকে। তো এই যে স্ট্রেংথটা সেটা আবার প্রশ্ন করে, অনেক জায়গাতেই ক্রস প্রশ্ন করে যে এটা 2 মাস পরে এর স্ট্রেংথ কত হয়। আবার প্রশ্ন করে যে এই যে স্ট্রেংথটা সেটা 6 মাস পরে কত হবে। আবার প্রশ্ন করে যে এই যে স্ট্রেংথটা সেটা কি হবে, যে আপনার 1 বছর পরে কত স্ট্রেংথ দেবে। তো সেগুলো আমাদেরকে কিন্তু ক্রস কোশ্চেনের প্রশ্নগুলো ধরতে পারে, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে,
বাট আমি চাই যে আমি এটা নিয়ে আরও একটু ডিটেলসে কথা বলবো সিমেন্টের, তাই আজকে এতটাই, নইলে বারবার এটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আমরা সিমেন্টের সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তাতে টেনসাইল বা ব্রিকেট টেস্ট থাকবে এবং কেমিক্যাল টেস্ট অফ সিমেন্ট, সিমেন্টের আরও ইউজফুল কিছু জিনিস, স্পেসিফিক গ্র্যাভিটি বা আরও ডিটেলসে লস অফ ইগনিশন, টোটাল ম্যাগনেসিয়া, এগুলো নিয়ে একটু ডিসকাস করব বা আরও ক্রস কোশ্চেনের চেষ্টা করব। ধন্যবাদ। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং ভিডিওগুলো দেখো, প্রিপারেশান নিতে থাকো প্রেপ উইথ মি এর সাথে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।